নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি অর্ধেন্দু যাত্রা, এক্স ফিজিক্যাল ট্রেনার অফ স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমি এবং বর্তমানে এসআইইউতে কর্মরত। আপনারা প্রতিনিয়ত আমাকে মেসেজ পাঠাচ্ছেন যে সাকসেস পাওয়ার রুল কি আছে। আজকের আমি সেই 15 গোল্ডেন রুল নিয়ে আলোচনা করব, যে গোল্ডেন রুল আপনি ফলো করলে চাকরি 200% আপনি পাবেন। প্রত্যেকটা মুহূর্তে যে বা যারা সাকসেস পেয়েছেন তারা কখনো না কখনো এই 15 গোল্ডেন রুল কিন্তু ফলো করেছে। সিম্পল জিনিস 15 গোল্ডেন রুল, আপনি যদি এটাকে স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে কিন্তু আপনার চাকরি পাওয়ার যে লাস্ট স্টেজ সেটা কিন্তু অনায়াসে আপনি ক্রস করতে পারবেন। এই 15 গোল্ডেন রুল কিন্তু অনেকেই জানে না, কম বেশি দু একজন হয়তো জানেন, কিন্তু পুরোটাই নলেজ নেই। যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন বা যারা অলরেডি আমার সাথে যুক্ত আছেন তাদেরকে অবশ্যই বলবো ভিডিওটা লাস্ট এন্ড পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনি ভিডিওটা দেখার পর এরপরে কিন্তু আপনার যে চেঞ্জটা আসবে সেটা কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন জায়গাটা আমার ভুল হচ্ছে, কোথা থেকে আমাকে ডেভেলপ করতে হবে, কি প্রসেসে করতে হবে, সেই প্রত্যেকটা জিনিস কিন্তু এইখানে আলোচনা করা হয়েছে। আমাদের একটা সমস্যা আছে, চাকরির পরীক্ষা যখন আমরা শুরু করি আমাদের কিন্তু প্রপার কাউন্সেলিং করা হয় না, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল যে ছেলে মেয়ে আছে তাদের ক্ষেত্রে এটা কিন্তু একটা মাইনাস পয়েন্ট আছে। বিশেষ করে মফস্বলে বা গ্রামে গঞ্জে যে ছেলে মেয়েগুলো আমরা আছি, দেখা যায় যে কাউন্সেলিং ঠিকমতো হয় না। গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কিন্তু একটা কাউন্সেলিং দরকার আছে, যে আমাকে কোন ক্ষেত্রে যেতে হবে, এইটা হয় না বলেই কিন্তু আমাদের চাকরির ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা দেখা যায়। আপনাদের একটা কথা বলে রাখি, এই যে 15 গোল্ডেন রুল আমি আজকে আলোচনা করব, এই 15 গোল্ডেন রুলের প্রত্যেকটা রুল কিন্তু আপনার লাইফের কিন্তু পরিবর্তন আনবে, প্রত্যেকটা মুহূর্তে পরিবর্তন আনবে। অতএব এই 15 গোল্ডেন রুল কিন্তু আপনার জীবনটাকে পাল্টে দিতে পারে। তাই অবশ্যই বলবো ফার্স্ট টু লাস্ট পুরো ভিডিওটা দেখবেন, কোথাও স্কিপ করবেন না। যদি স্কিপ করেন, যদি কোনো পয়েন্ট বাদ চলে যায় তাহলে কিন্তু আপনার জায়গায় সেই জায়গাটা কিন্তু মাইনাস হয়ে থাকবে। চলুন আলোচনা করে নিই আমরা 15 গোল্ডেন রুল কি। 15 গোল্ডেন রুল হচ্ছে সাকসেস পাওয়ার সিঁড়িপথ। সাকসেস পেতে গেলে আপনার যেমন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ উঠতে হবে, এই 15 গোল্ডেন রুল কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ আপনার দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেবে। তো 15 গোল্ডেন রুলের মধ্যে ফার্স্ট গোল্ডেন রুল, নাম্বার 1 হচ্ছে কি ফিক্স দ্য টার্গেট। একটা জিনিস মনে রাখবেন, ফিক্স দ্য টার্গেট। যখনই আমরা চাকরির পরীক্ষায় যাই আমরা কিন্তু কি করি, চাকরির পরীক্ষার জন্য কোনো কোচিং সেন্টার বা কোথাও ভর্তি হয়ে যায় উইদাউট কোনো কাউন্সেলিং ছাড়া, যে আমি একটা চাকরি পেলে হলো, কি চাকরি সেটা আমাদের কিন্তু মাথার মধ্যে আসে না। চিন্তা করি কি যে কোনো একটা গ্রুপ ডি বা যে কোনো একটা চাকরি পেলেই আমাদের হলো। যার ফলস্বরূপ হয় কি, আপনারা টার্গেট একটা ফিক্স করতে পারেন না, আপনাদের মাইন্ডে কোনো ফিক্সড টার্গেট থাকে না বলে কি হয়, আপনারা পড়াশোনা করছেন কিন্তু প্রপার প্রস্তুতি নিতে পারছেন না। কেন নিতে পারছেন না? কারণ যখনই আপনারা প্রস্তুতি নিচ্ছেন, সামনে যে পরীক্ষাটা আছে তার প্রস্তুতি নিচ্ছেন, আবার সেই পরীক্ষাটা হতে না হতে আরেকটা পরীক্ষা হতে ফর্ম ফিল আপ যদি এসে যায় তখন তার প্রস্তুতি নেওয়া শুরু নিচ্ছেন। তার ফলে হচ্ছেটা কি, যে আপনার প্রস্তুতিটা কিন্তু খামতি থেকে যাচ্ছে। তাই আমি বলবো ফিক্স দ্য টার্গেট। যেমন একটা উদাহরণ দিয়ে, ধরো একটা সমুদ্রে ঝাঁপ কাটলে, সমুদ্রের মধ্যে বা নদীতে কোথাও একটা ঝাঁপ কাটলে, যে আমাকে সুইমিং করে যে কোনো একটা এন্ডে যেতে হবে, যে কোনো একটা পয়েন্টে যেতে হবে। তুমিও সাঁতার কাটছো, তোমার সাথে আরো হাজার ছেলেও সাঁতার কাটছে, প্রত্যেকে দেখবে কোনো না কোনো একটা এন্ডে সে পৌঁছে গিয়েছে। তারা এদিক থেকে হোক ওদিক হোক, এ বি সি ডি, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, যে কোনো একটা দিকে পৌঁছে গিয়েছে। তোমার ক্ষেত্রে কি হচ্ছে কি, তুমি সাঁতার কাটছো, যে ভালো সাঁতার কাটছে তুমি তার দিকে যাচ্ছ, যখন দেখছো সে তার মঞ্জিলে পৌঁছে গিয়েছে তুমি তার অন্যজনকে ফলো করছো, যার ফলে হচ্ছে কি তুমি চাকরি পাচ্ছ না কিন্তু তারা চাকরি পেয়ে যাচ্ছে। তাই ফিক্সড টার্গেট হচ্ছে কি, তোমাকে প্রপার একটা টার্গেট ফিক্স করতে হবে, যে তুমি এসএসসি লাইনে যাবে না, তুমি ডব্লিউবিসিএসে যাবে না, তুমি সেন্ট্রাল গভর্নমেন্টে কোনো চাকরিতে যাবে। আগে নিজেদেরকে সেই ফিক্সটা রাখতে হবে, কারণ সেই টার্গেটটা ফিক্সড থাকলে কি হবে, তুমি নিচে যে কোনো চাকরি চিন্তা করো না কেন সেই চাকরিটা পেয়ে যাবে। যেমন পুলিশের ক্ষেত্রে আমি বলবো, যারা পুলিশের চাকরি চিন্তা করো তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো ডব্লিউবিসিএস এর চিন্তা করো, কারণ সেই ডব্লিউবিসিএস এর সিলেবাসটা তুমি যদি আস্তে আস্তে কমপ্লিট করো তাহলে কিন্তু তোমাকে কনস্টেবল কিংবা তোমার এসআই যে কোনো একটা চাকরি তোমার কিন্তু হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে। যে ছেলেগুলো ম্যাক্সিমাম চিন্তা করে কি, যে আমাকে যে কোনোভাবে একটা চাকরি পেলে হলো, কনস্টেবল হোক বা যে কোনো একটা চাকরি পেলে হবে, কিন্তু টার্গেটটা ফিক্সড করে না, যে না আমার টার্গেট কিন্তু এই লেভেলে আছে, আমার টার্গেট কোথায় আছে, যে না আমাকে ডব্লিউবিসিএস হতে হবে, বা আমার টার্গেট কোথাও আছে বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো জবে যেতে হবে। তাহলে তোমার জন্য এই টার্গেটটা ফিক্সড থাকবে, তাহলে কিন্তু তোমার কি হবে, প্রস্তুতিটা কিন্তু সেইভাবে তুমি নিতে পারবে। তাই নাম্বার 1 রুল হচ্ছে ফিক্স দ্য টার্গেট। নাম্বার টু হচ্ছে ট্রিপল পি। লাইফে 3টে পি ফলো করতে হবে। এই 3টে পি কিন্তু তোমার জীবনে খুবই ইম্পর্টেন্ট, এটা তুমি মনে রাখবে। 3টে পি প্রত্যেকটা রুলের মধ্যে, এই 3টে পি কিন্তু খুব ভাইটাল। 3টে পি এর মধ্যে প্রথম কি, প্রপার প্ল্যানিং। ফার্স্ট পি প্রপার প্ল্যানিং। আমি যখন টার্গেট ফিক্স করবো আমাকে প্রপার প্ল্যানিং করতে হবে। প্রপার প্ল্যানিং মানে কি, এখানে আমাকে সিলেবাস কি জানতে হবে, কীভাবে পড়াশোনা করতে হবে, কিভাবে আমি এগোবো, কোথায় কোচিং নেবো,
কি প্রসেসে পড়বো, কোন সাবজেক্টটা আমার উইক, কোন সাবজেক্টটা স্ট্রং, এই টোটালটা কিন্তু তোমাকে কিন্তু প্রপার প্ল্যানিং করে নিতে হবে। কারণ প্রপার প্ল্যানিং যদি তুমি না করো তাহলে কিন্তু তোমার সমস্যা কি হবে, তোমার সমস্যা কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াবে। কেন? কারণ তুমি প্ল্যানিং করছো না, তুমি কিছু করছো না, তুমি কোচিংয়ে যাচ্ছ, পড়াশোনা করছো, সবই করছো, কিন্তু প্রপার প্ল্যানিংটা তোমার নেই। তাই তোমাকে প্রপার প্ল্যানিংটা করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ টার্গেট ফিক্সডের পর প্রপার প্ল্যানিং, এই দুটো জিনিস কিন্তু খুব ভাইটাল। কারণ এটা তোমার কিন্তু ভিত তৈরি করবে, আর এই ভিতে যদি কোথাও দুর্বল হয়ে যাও তাহলে কিন্তু তোমার সমস্যা। তাহলে প্রপার প্ল্যানিং। সেকেন্ড পি কি হচ্ছে? সেকেন্ড পি হচ্ছে পেশেন্স। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কিন্তু আমাদের জীবনে একটা পেশেন্স দরকার। কারণ যে কোনো চাকরির পরীক্ষায় এখন যে প্রসিডিউর আছে চাকরির ক্ষেত্রে মিনিমাম 1 থেকে 1.5 বছর বা 2 বছর লাগছে। এই যে টাইম পিরিয়ডটা তোমার লাগছে, এই টাইমে কিন্তু তোমাকে ধৈর্য ধরে রাখতে হবে। কারণ তুমি যখনই মনে হবে যে আমি হাল ছেড়ে দেবো, আমি আর পারছি না, তাহলে সমস্যাটা কী হবে? তাহলে সমস্যাটা হয়েছে এটাই হবে যে অন্য যে ছেলে পেশেন্স ধরে রেখেছে সে কিন্তু তোমাকে টপকে বেরিয়ে যাবে। তাহলে এটা তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে যে পেশেন্সটা আমাকে রাখতে হবে। কারণ আজকেরকার জীবনে সব থেকে বড় ব্যাপার হচ্ছে পেশেন্স। যে ধৈর্য ধরে রাখবে সেই কিন্তু সাফল্য হবে। কারণ ধৈর্য না ধরলে তুমি সাফল্য পাবে না। একটা জিনিস কখনো একবারে হয় না, তোমাকে তার টাইম লাগে, সেই টাইমটা তোমাকে দিতে হবে। সেই টাইমটা দেওয়ার জন্যই কিন্তু তার মেন কারণ হচ্ছে পেশেন্স। পেশেন্সটা খুবই দরকার। তো প্রপার প্ল্যানিং, পেশেন্সটা যদি না থাকে তাহলে তুমি অ্যাচিভ করবে কি করে, তুমি সেই সাকসেস দরকারে যাবে কি করে? তো অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে পেশেন্স। থার্ড পি হচ্ছে কি? পার্সিভারেন্স। পার্সিভারেন্স মানে কি? অর্ধাবেশা। আমাকে কন্টিনিউ পড়াশোনা চালিয়ে যেতে হবে, আমাকে লেগে থাকতে হবে, আমার এটার পিছনে কিন্তু আমাকে সময়টাকে এফোর্ট দিতে হবে। আর যদি আমি না দিই তাহলে হবে কি করে? আমার টার্গেট ফিক্সড করেছি কিন্তু আমি পার্সিভারেন্স নেই, আমার অধ্যাবসায় নেই, তাহলে আমি করবো কি করে? এইটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রপার প্ল্যানিং, 3টে পি কিন্তু গোল্ডেন রুলের মধ্যে সব থেকে ভাইটাল রুল। এটা কিন্তু তোমাকে কিন্তু ভিতটাকে স্ট্রং করবে। আর যে কোনো বাড়ির ক্ষেত্রে সব থেকে ভাইটাল হচ্ছে ভিত। সেই ভিত যদি স্ট্রং না হয় তাহলে তুমি কিন্তু এগোতে পারবে না। তাই এটা মাথায় রাখবে। ফিক্সড টার্গেটের পর ট্রিপল পিটাকে অবশ্যই ফলো করবে, প্রপার প্ল্যানিং করবেন, পেশেন্স রাখবে। 3 নম্বর হচ্ছে তোমার পার্সিভারেন্স, যেটা তোমাকে কিন্তু টার্গেট অ্যাচিভ করতে কাজ দেবে। রুল নাম্বার 3, গোল্ডেন রুলের রুল নাম্বার 3 হচ্ছে কি? অ্যাচিভ দ্য টার্গেট উইকলি অর মান্থলি। অ্যাচিভ দ্য টার্গেট মানে কি? যখনই তুমি একটা বড় সিঁড়ির ধারে ওটা চিন্তা করছো যে আমি এইটা, ধরুন মনে করুন যে একটা 10 তলা কি 12 তলা বিল্ডিং ওটা চিন্তা করছেন, তাহলে মাথায় রাখতে হবে কি আমাকে ছোট ছোট টার্গেট করতে হবে যে আমি 1 তলা কি 2 তলা যাবো, তারপর 3 তলা যাবো, তারপর 4 তলা যাবো, তারপর 5 তলা। তুমি কখনোই লাফিয়ে কিন্তু সেই জায়গাটা যেতে পারবে না। এখানে বলার উদ্দেশ্য এটাই, যখন তুমি একটা চাকরি পরীক্ষা করবে তোমার দেখে প্রচুর বড় সিলেবাস, বিশেষ করে যারা নতুনভাবে পড়াশোনা শুরু করছো তাদের ক্ষেত্রে দেখা হবে যে আমি অঙ্ক কী করে করবো, আমি ইংলিশ কী করে করবো, আমি ম্যাথ কি, আমি জিআই কী করে করবো, আমি হিস্ট্রি কী করে পড়বো, আমি জিওগ্রাফি কোথা থেকে পড়বো। এই জিনিসটা কিন্তু তোমাদের মধ্যে কিন্তু কনফিউশন থাকবে। তাহলে এখানে আমার কাজটা কি আছে? এখানে কাজটা হচ্ছে কি আমি সব কিছুকে একটা রুটিনের মধ্যে ফিক্সড করবো, এমন একটা রুটিন করবো যেটা উইকলি টার্গেট তোমাকে অ্যাচিভ করবে। কীরকম? ধরো মনে করো তুমি হিস্ট্রি পড়ছো, হিস্ট্রির তাহলে টার্গেট হবে প্রথম এই সপ্তাহে আমি হিস্ট্রির এই চ্যাপ্টারটাকে কভার করবো, আমার ম্যাথের এই চ্যাপ্টারটা কভার করবো, আমি ইংলিশের এই চ্যাপ্টারটা কভার করবো। তুমি উইকলি টার্গেট অ্যাচিভ করো। উইকলি টার্গেট যদি তুমি অ্যাচিভ না করো তাহলে কিন্তু তোমার কিন্তু মুশকিল হয়ে যাবে। টার্গেট যখন উইকলি তুমি অ্যাচিভ করতে হবে বা মান্থলি টার্গেট তুমি অ্যাচিভ করবে তাহলে কি হবে? ছোট ছোট টার্গেটকেই অ্যাচিভ করতে করতে কিন্তু আমরা বড় টার্গেটে যাব। কখনোই কিন্তু একবারে আমরা বড় টার্গেটে পৌঁছতে পারি না। যে কোনো যে স্যাররা পড়ায় তারা দেখবে তোমাদের মক টেস্ট নেই। মক টেস্ট কেন নেয়? তার মধ্যে তোমাদের চেক করায় যে তোমরা কতটা প্রস্তুতি নিয়ে আছো। সেখানে কিন্তু বোঝা যায় যে কে কার কেমন প্রস্তুতি। তো এখানে সেই তার কারণ হচ্ছে একটাই, যে ছোট ছোট প্রস্তুতি নিয়েই তোমাকে বড় বড় প্রস্তুতিতে যেতে হবে। তো এখানেই সেই রিজন হচ্ছে কি টার্গেটটাকে উইকলি করো কিংবা মান্থলি করো। উইকলি টার্গেটটাকে এমনভাবে সাজাও যাতে সেটা মান্থলি টার্গেটটাকে অ্যাচিভ করতে সুবিধা হয়। যখন মান্থলি টার্গেট অ্যাচিভ হবে, প্রত্যেক মাসে যখন হবে, তারপর তুমি কি করবে? অ্যানালিসিস করে নেবে। অ্যানালিসিস দ্য ওয়ার্ক। কেন? যে এই টার্গেট যখন তোমার অ্যাচিভ হচ্ছে না তখন তোমার কিন্তু অ্যানালিসিস করতে হবে। অ্যানালিসিস হচ্ছে রুল নাম্বার 4 এর সব থেকে ভাইটাল পয়েন্ট। কারণ আমাদের কাজের সবসময় অ্যাসেসমেন্ট করতে হয়, অ্যানালিসিস করতে হয়। কারণ আমি যদি অ্যানালিসিস না করি তাহলে কিন্তু আমার কাজটা কি হচ্ছে, কোথায় ভুল হচ্ছে আমি কিন্তু জানতে পারবো না। মান্থলি টার্গেট যখন দেখছো তোমার বা উইকলি টার্গেট তোমার অ্যাচিভ হচ্ছে না, সেখানে কিন্তু তোমাকে অ্যানালিসিস করতে হবে যে আমার কোন জায়গাটা ভুল হলো। তাহলে সেইটাকে নিয়ে আবার একটু এফোর্ট দিতে হবে, সেইটাকে নিয়েই তোমাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে সেই উইক পয়েন্টটাকে তোমাকে তুলতে হবে। তুমি যদি সেই উইক পয়েন্টটাকে যদি রিকভার করতে না পারো তাহলে কিন্তু তোমার সেই জায়গাটাই থেকে যাবে এবং সেই জায়গাটা কিন্তু রিপেয়ার হবে না। এটা মাথায় রাখতে হবে। আমাদের চাকরির পরীক্ষায় রিপেয়ার একটা দরকার আছে। কারণ তোমার যে জায়গাটা আজকালকার বাজারে, আগে একটা সময় ছিল যে এই সাবজেক্টটা না পারলে বা ওই সাবজেক্টটা কম পড়লে হয়ে যাবে, কিন্তু এখন এত কম্পিটিশন এসে গিয়েছে তোমার কিন্তু সে প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে জুয়েল হতে হবে। আর প্রত্যেকটা সাবজেক্টে যদি তুমি কোনো সাবজেক্ট উইক থাকো তাহলে তোমাকে কিন্তু সেই জায়গাটা রিপেয়ার করতে হবে, সেই জায়গাটা তোমাকে রিকভার করতে হবে। কারণ রিকভার না করলে তুমি কিন্তু অ্যাচিভমেন্টের দূরে থাকবে, কারণ অন্য কেউ ছেলে তোমাকে ক্রস করে চলে যাবে। তো
এইটা কিন্তু মাথায় রাখতে হবে। অ্যানালিসিস দ্য ওয়ার্ক, নিজের কাজগুলোকে অ্যানালিসিস করতে হবে। যদি কোনো অ্যানালিসিসে ভুল থাকে তাহলে সেটাকে ঠিক করতে হবে, নিজেকে বসিয়ে খাতায় নোট করতে হবে যে কোথায় আমার ভুল হচ্ছে, কোথায় পয়েন্টগুলো হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এখানে অ্যানালিসিস দ্য যদি ওয়ার্ক যদি না করো তাহলে তুমি অ্যাচিভমেন্ট কিন্তু পাবে না। তোমাকে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু উইকলি বা মান্থলি হোক তোমাকে অ্যানালিসিস করতে হবে। এটা কিন্তু ভাইটাল। তুমি যদি এই প্রসেসগুলো যদি পরপর ফলো করো তাহলে কিন্তু তোমার অ্যাচিভমেন্ট পাওয়ার ক্ষেত্রে, সাকসেস পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা হয়ে যাবে। রুল নাম্বার 5, কনভার্ট হার্ড ওয়ার্ক ইন্টু স্মার্ট ওয়ার্ক। একটা পরীক্ষায় যদি ফর্ম ফিল আপ হয় তাহলে দেখবে মিনিমাম 10 কি 12 লাখ ছেলে ফর্ম ফিল আপ করছে। তার মধ্যে 2 থেকে 3 লাখ ছেলে কিন্তু ডেফিনেটলি হার্ড ওয়ার্ক করছে। ভ্যাকান্সি থাকছে সেখানে 1000 কি 500 কি 600 কি 1500 কি 2000 যাই থাকুক না কেন, প্রত্যেকে কিন্তু হার্ড ওয়ার্ক করছে ওই 2 লাখ কি 3 লাখ ছেলে। কিন্তু হার্ড ওয়ার্ক তো সবাই করছে, তাহলে আমি চাকরিটা পাবো কি করে? আমাকে কিন্তু চাকরি পেতে গেলে কিন্তু আমাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। স্মার্ট ওয়ার্ক কেন বলছি? তোমাকে টাইমটাকে কমানোর চিন্তা করতে হবে। তোমাকে এমন একটা প্যাটার্ন চুজ করতে হবে যে প্যাটার্নে হার্ড ওয়ার্কও থাকবে কিন্তু সেখানে এমনভাবে থাকবে স্মার্ট ওয়ার্কটা যে কাজটা আমার তাড়াতাড়ি অ্যাচিভ হয়ে যাবে, আমার তাড়াতাড়ি। যেমন আমি তোমাকে উদাহরণ দিয়ে দিচ্ছি, সাপোজ মনে করো তুমি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো। কারেন্ট অ্যাফেয়ার্স তো এক্সট্রা টাইম রাখলে হবে না। কারেন্ট অ্যাফেয়ার্সটা ধরো তুমি যে টাইমে ঘুরতে যাচ্ছ, বাইরে বেড়াচ্ছ, সেখানে তুমি কারেন্ট অ্যাফেয়ার্সের ইউটিউবে কোনো ভিডিও চালিয়ে দাও, সেই টাইমের মধ্যে সেই কারেন্ট অ্যাফেয়ার্সটা কভার করো। কিংবা তুমি বাসে যাচ্ছ, ট্রেনে যাচ্ছ, তুমি কারেন্ট অ্যাফেয়ার্সে অ্যাচিভারের বা কোনো বই আছে, তুমি সেখানে হাইলাইট করে দাও যে এই জিনিসটা এই চ্যাপ্টার থেকে আমি পড়ে রাখি। তাহলে কী হবে? তোমার কারেন্ট অ্যাফেয়ার্স জন্য এক্সট্রা টাইমটা সেভ হয়ে যাবে। তোমার এইভাবে কিন্তু টাইমটাকে সেভ করতে হবে, কারণ হার্ড ওয়ার্ক সবাই করছে কিন্তু তোমাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। মোবাইলে হাজারো ভিডিও আছে, ম্যাথের হোক, প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও আছে, যেখানে তোমার টাইমটাকে সেভ করা যাবে। যত তাড়াতাড়ি তুমি অ্যাচিভমেন্ট করবে, যত তাড়াতাড়ি তুমি টার্গেটটাকে অ্যাচিভ করবে, তত তাড়াতাড়ি কিন্তু তুমি হচ্ছে তোমার সাফল্যের দিকে এগোবে। আর সাফল্যের দিকে এগোতে পারো যখন তোমার টাইমটাকে ইউটিলাইজ করতে হবে। প্রপার টাইমটা কিন্তু ইউটিলাইজ করার দরকার আছে, কারণ হার্ড ওয়ার্ক শুধু করলে হবে না। হার্ড ওয়ার্ক সবাই করছে কিন্তু হার্ড ওয়ার্কটাকে ফ্রুটফুল হার্ড ওয়ার্ক করতে হবে। আর ফ্রুটফুল হার্ড ওয়ার্ক তখনই হবে যদি তুমি সেটাকে স্মার্ট ওয়ার্কে কনভার্ট করো। এটা কিন্তু ভাইটাল, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। রুল নাম্বার 5টা কিন্তু খুবই ভাইটাল। লিভ ইউর নেগেটিভ ফ্রেন্ড। কেন লিভ ইউর নেগেটিভ ফ্রেন্ড? কারণ তুমি নিজেই বুঝতে পারছো লেখার মধ্যে কি বলে যাচ্ছে যে তুমি একটা চাকরির প্রিপারেশন করছো, সেখানে যদি তোমার বন্ধুরা বলে এই চাকরির বাজার খারাপ, চাকরি হবে না, চাকরি এইভাবে হয়, চাকরি ওইভাবে হয়, তাহলে তোমার প্রিপারেশনটা তোরা মাটি করে দেবে। কারণ তোমার সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু কন্টিনিউ চলবে যে আমি পড়াশোনা করে কী করবো, আমার কি দরকার আছে, চাকরি নেই, এইটা নেই না। ভুল ধারণা তোমাকে তারা হচ্ছে প্রভাবিত করবে। সেটা সবসময় মনে রাখতে হবে যে নেগেটিভ ফ্রেন্ডটাকে দূরে রাখতে হবে। নেগেটিভ ফ্রেন্ডটাকে যত দূরে রাখবে তোমার পজিটিভ ভাইব্রেশনটা তত তোমার আসবে। যেমন আমি তোমাকে বলে রাখছি, আমার ক্ষেত্রে একটা টাইম কী হচ্ছিল, আমি কিন্তু আমার যত বন্ধু যারা চাকরির চেষ্টা করতো না তাদের থেকে আমি নিজেকে দূরে সরিয়ে রেখেছিলাম। আমি কাদের সাথে মিশতাম? যারা ডব্লিউবিসিএসে পড়াশোনা করতো তাদের সাথে। তাহলে আমার সুবিধাটা কী হতো? আমি উইকলি তাদের সাথে আলোচনা করতাম, গ্রুপ ডিসকাশনে বসতাম, তেতেই আমার বেনিফিটটা কিন্তু খুব ভালো আসতো। কারণ আমি সারাক্ষণ একটা পড়াশোনার আবহের মধ্যে থাকতাম, আমার কিন্তু অন্য জিনিস আসতো না। যখনই আমি আড্ডা মারতাম বা বিকেলে বেরোতাম, আমি ওদের সাথেই আলোচনা করতাম যে ইংলিশটা কী হয়েছে, ম্যাথটা কী হচ্ছে, এই জায়গাটা কী হচ্ছে। কারণ যখন তুমি চাকরির চিন্তা করবে তোমার কিন্তু এইগুলোও কিন্তু হেল্প করবে। কারণ একটা রিল্যাক্সেশন দরকার, কিন্তু রিল্যাক্সেশনটা সেইভাবেই নিতে হবে যেভাবে তোমার চাকরির ক্ষেত্রে হেল্প করে। এটা কিন্তু মাইন্ডে রাখতে হবে। কারণ তুমি এমন সারাদিন পড়াশোনা করলে, করার পর সন্ধ্যের সময় এমন বন্ধুদের সাথে আড্ডা মারলে যারা তোমার সবার সামনে তোমাকে মান সম্মানের ক্ষতি করলো, কিংবা তোমাকে ডাইরেক্ট বলে দিল যে পড়াশোনা করে কিছু হবে না, চাকরি নেই, কিছু নেই, তোমার টোটাল যে রেজাল্টটা আছে সেটা কিন্তু মুহূর্তের মধ্যে জিরো হয়ে যাবে। তার কারণ তুমি এত পড়াশোনা করলে সারাদিনে, সেটা ওদের সামনে এসে সেটা জিরো। তুমি তোমার সাবকনশিয়াস মাইন্ডে ওরা এমনভাবে সেটাকে ঢুকিয়ে দেবে যে তোমার মনে হবে যে না, পড়াশোনা করার কোনো লাভ নেই। তাই এটা কিন্তু মাথায় রাখতে হবে। রুল নাম্বার 6। রুল নাম্বার 7, অ্যাডাপশন এবিলিটি। অ্যাডাপশন মানে কি? আমরা ছোটবেলায় পড়েছি অভিযোজন, মানে প্রত্যেকটা পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া। এটাও ঠিক সেরকম। কীরকম? ধরুন মনে করুন পড়াশোনা প্রস্তুতি নিচ্ছেন, হঠাৎ করে 1 বছর বা 1.5 বছর পর দেখা গেল যে সিলেবাসের কোনো প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, আমরা ভয় পেয়ে যাই। না, ভয় পেলে হবে না। বা কোনো একটা সমস্যা হয়ে গেল, এমন একটা পরীক্ষার প্রস্তুতির এমন একটা, যেমন আগে সাব ইন্সপেক্টর পরীক্ষা হতো পুলিশের, দেখা তো মাঠটা ছিল না, মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এমনটি ছিল না, এখন সেটা ইনক্লুড করে দিয়েছে। তার ফলে কি হচ্ছে, অনেক ছেলেমেয়ে যারা ভালো এডুকেটেড তারা কিন্তু ওই কারণেই পিছিয়ে আসছে। তো এইটা করলে হবে না, আমাকে অ্যাডাপশন এবিলিটি তৈরি করার মানসিকতা তৈরি করতে হবে। মেন্টালিভাবে আমাকে তৈরি থাকতে হবে যে আমি এই প্রস্তুতিটা নিচ্ছি, যদি কখনো কোনো সময় দেখা যায় যে এটার সিলেবাস বা কিছু চেঞ্জ হয়েছে, তাহলে আমি সেটাকে ইমিডিয়েটলি নিজেকে ট্রান্সফর্ম করে নেবো যে না, আমি ওটাও কভার করতে পারি। এটা আগে থেকে সবসময় মাথার মধ্যে ইনপুটটা দিয়ে রাখতে হবে যে অ্যাডাপশন এবিলিটিটা খুবই ভাইটাল প্রত্যেকটা মুহূর্তে। কেন
পরীক্ষার প্যাটার্ন সময়ের সাথে চেঞ্জ হতেই পারে, কম্পিটিশন প্রচুর বাড়ছে। কম্পিটিশন বাড়ার ফলে কি হচ্ছে কি পরীক্ষার প্যাটার্নগুলো চেঞ্জ হচ্ছে। প্যাটার্নগুলো চেঞ্জ যদি হয়ে যায় তাহলে তোমার পরীক্ষায় সাকসেস পাওয়াটাও মুশকিল হয়ে যাবে, কারণ তোমার তখন মাইন্ডের মধ্যে চলে আসবে যে আমি এই প্যাটার্নে পড়ে এসেছি, আবার এটা করে দিল, এইটা কিন্তু আগে থেকে করলাম না। আগে থেকে মেন্টালি কিন্তু সেটা রেডি থাকতে হবে যে অ্যাডাপশন এলিবিলিটি যেন আমি সেই জায়গাটায় নিয়ে যেতে পারি, এটা কিন্তু খুবই মনে রাখতে হবে। রুল নাম্বার 8 হচ্ছে ইউজ ট্রিপল ডি। আমরা রুল নাম্বার 2তে 3টে পি ইউজ করেছিলাম, এখানে কিন্তু ইউজ করবো 3টে ডি। ট্রিপল ডি কিন্তু আমরা 3টে পির মতো খুবই ভাইটাল, খুবই এফেক্টিভ। 3টে ডি এর মধ্যে ফার্স্ট ডি হচ্ছে কি ডিসিপ্লিন। প্রত্যেকে আমরা জানি লাইফে যদি তুমি ডিসিপ্লিন না হয় চাকরির ক্ষেত্রে তাহলে কিন্তু তুমি সাকসেস পাবে না। প্রত্যেকটা মুহূর্তে আমাকে ডিসিপ্লিন হতে হবে, আমার যে কোনো জিনিস সবসময় সেটা শৃঙ্খলার মধ্যে আনতে হবে। যদি আমি না আনি তাহলে কিন্তু হবে না। তোমার সারাদিন রুটিনের মধ্যে যেমন পড়াশোনা থাকবে সেরকম রিল্যাক্সেশন থাকবে, কিন্তু প্রত্যেকটা জিনিস থাকবে ডিসিপ্লিনের মধ্যে। আমার ডিসিপ্লিন যদি থাকে তাহলেই কিন্তু আমি অ্যাচিভমেন্টটা করতে পারবো। তাই ডিসিপ্লিনটা কিন্তু খুবই ভাইটাল। ডিসিপ্লিনের প্রত্যেকটা মানুষ, যে কোনো মানুষ দেখবে যত বড় অ্যাচিভমেন্ট করছে বা আর্মি হোক যেখানে হোক, প্রত্যেকটা ক্ষেত্রে তুমি দেখবে ডিসিপ্লিন। পুলিশের ক্ষেত্রে সবথেকে বলে আর কি, যারা পুলিশে আসতে চাইছো তাদের ক্ষেত্রে বলে ডিসিপ্লিনটা কিন্তু খুবই ভাইটাল। তুমি যদি ডিসিপ্লিন ভাবে ওই যদি তুমি তোর প্রস্তুতি না দাও তুমি কিন্তু তার সাকসেসটা কিন্তু পাবে না। এটা কিন্তু খুবই ভাইটাল। ডিসিপ্লিন ইজ দ্য বেস্ট মেডিসিন আমি বলতে পারি চাকরি পাওয়ার ক্ষেত্রে, এটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি। সেকেন্ড ডিটা কি হচ্ছে ডেডিকেশন। তুমি যেটাতে পড়াশোনা করছো, যেটা তোমার প্রস্তুতি, যেটা তোমার টার্গেট, সেটাকে নিজেকে ডেডিকেট করে দিতে হবে, নিজেকে পুরো দিয়ে দিতে হবে তার জন্য যে না আমি এটাই জন্যই আমি তৈরি, এটার জন্য আমি পড়বো। 24 ঘন্টা এটা নিয়ে ভাবতে হবে, 24 ঘন্টা এটা নিয়ে পড়ে থাকতে হবে। ডেডিকেশন নিজের প্রতি দিতে হবে যে না এটাই হচ্ছে আমার লক্ষ্য, অথবা আমি এটা নিয়েই পড়ে থাকবো। তাই ডেডিকেশনটা কিন্তু খুবই ভাইটাল। অতএব তাহলে কিন্তু তোমার চাকরি পাওয়াটাও কিন্তু মুশকিল হয়ে যাবে, কারণ এগুলো সবই কিন্তু একের সাথে একটা রিলেটেড। তুমি কোনোটাকে ছেড়ে কোনোটা তুমি এগোতে পারবে না, এই জিনিসটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে। তাই ওদিকে যেমন তোমার ডিসিপ্লিন দরকার, এদিকে ডেডিকেশন দরকার। আর 3 নম্বর ডি হচ্ছে তোমার ডিটারমিনেশন। দৃঢ় সংকল্প তোমাকে নিতে হবে যে এটা আমি পেয়েই ছাড়বো, এটা ছাড়া আমার অন্য কোনো রাস্তা নেই, এটা আমাকে পেয়ে ছাড়তে হবে। অর্থাৎ ডিটারমিনেশনটাও দরকার। ডেডিকেশন, ডিসিপ্লিন, ডিটারমিনেশন, 3টে ডি আমরা কিন্তু লাইফে কম ছেলে মেয়ে কিন্তু ইউজ করে, যারা ইউজ করে তারা কিন্তু চাকরি পায়। এটা কিন্তু খুবই ভাইটাল এবং খুবই এফেক্টিভ। মাথায় রাখতে হবে 3টে পি যেমন আমরা ব্যবহার করব, ঠিক এখানে 3টে ডিও কিন্তু আমাকে ব্যবহার করতে হবে। এই জিনিসগুলো তোমাকে কেউ বলবে না, কেউ কোনোদিন ধরে তোমাকে বলবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। রুল নাম্বার 9, কাম আউট ফ্রম কমফোর্ট জোন। কমফোর্ট জোন থেকে বেরোতে হবে, কারণ তুমি কমফোর্ট জোনের মধ্যে আছো, সবকিছু অ্যাভেলেবিলিটি পাবে, এটা তোমার ভুল ধারণা। যখনই কোনো প্রস্তুতি নেবে, যদি মনে হয় এর থেকে বেটার প্রস্তুতি কোথাও আমি নিতে পারি, তাহলে তোমাকে সেই জায়গা থেকে আনতে হবে, সেই জায়গা থেকে রিসোর্সটা খুঁজতে হবে, তোমাকে কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। কারণ তুমি যদি ভাবো আমি ঘরে বসে থেকে বা শুয়ে থেকে বা আমি এর কাছ থেকে হেল্প পেয়ে যাচ্ছি, আমার দরকার নেই, তাহলে কিন্তু এটা তোমার কমফোর্ট জোন ক্লিয়ার করছে। একটা চাকরির ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে আমাকে কমফোর্ট জোনে পড়ে থাকলে হবে না, আমাকে আনকমফোর্ট জোনে যেতে হবে, যেখান থেকে চাকরিটা পাওয়াটা আরো ইজি হবে। কারণ তুমি সেই পরিবেশের মধ্যে তৈরি হবে, আর যখন তুমি নিজে পরিশ্রম করে সেই কমফোর্ট জোন থেকে বেরিয়ে নিজে থেকে পরিশ্রম করবে, তখন দেখবে তুমি কিন্তু নিজের এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবে যে আমার কোন জায়গায় কি সমস্যা হচ্ছে। এটা মাথায় রাখতে হবে। যে কোনো জিনিস যখনই যা দরকার হবে তুমি সেই কমফোর্ট জোনের মধ্যে পেলে কিন্তু তুমি সেই জিনিসটা বুঝতে পারবে না যে আমার ল্যাকটা কোথায় হচ্ছে, কোথায় অভাবটা হচ্ছে। সবসময় ওই জন্য বলা হয় কমফোর্ট জোন থেকে বেরোতে হবে, নিজের কমফোর্ট জোন থেকে ছেড়ে সবসময় আনকমফোর্ট জোনে যেতে হবে। যে আনকমফোর্ট জোনে তোমাকে মানুষ হতে সাহায্য করবে, যেখানে তোমার চাকরি পাওয়ার ক্ষেত্রে তোমাকে বলিষ্ঠ করবে, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট অফ দ্য রুল নাম্বার 15 গোল্ডেন রুলের মধ্যে কিন্তু খুবই একটা পার্ট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। রুল নাম্বার 10, পানিশ ইউর সেলফ অর রিওয়ার্ড ইউর সেলফ। পানিশ ইউর সেলফ কেন বলছি, কারণ তুমি একটা টার্গেট উইকলি অ্যাচিভ করতে পারলে না, তাহলে সেই দিনের বেস্ট যে রান্নাটা বাড়িতে হবে তুমি সেটাকে স্কিপ করে দাও। এটা নিজে নিজে একটা সাবকনসিয়াস মাইন্ডে প্রেসার ক্রিয়েট করা যে আমি এই কাজটা করিনি। কোনো ফিজিক্যালি পানিশ নয়, জাস্ট একটা মেন্টাল গেম। মেন্টাল গেমটা কেন করা হচ্ছে, যে এটা তুমি তোমার বুঝিয়ে দিলে নিজেকে যে আমি যদি উইকলি কাজ করতে না পারি তাহলে কিন্তু প্রত্যেক রবিবার বা মাসের যে রবিবার আমার ভালো রান্নাটা হবে বাড়িতে, সেটা কিন্তু আমি খাবো না। তাহলে কি হবে, তোমার মাইন্ডটা একটা সাবকনসিয়াস মাইন্ডে চলবে কন্টিনিউয়াসলি যে না আমাকে তাহলে কাজটা করতে হবে। অ্যাট দ্য সেম টাইম রিওয়ার্ড ইউর সেলফ, মানে যদি তুমি কাজ অ্যাচিভ করে নিতে পারো তাহলে ছোটো ছোটো কোনো রিওয়ার্ড নিজেকে দাও, যেটা করলে তোমাকে ভালো হবে। মনে করো তুমি মান্থলি টার্গেটটা অ্যাচিভ করলে, তাহলে সেই দিনটা কোনো ভালো বন্ধুর সাথে আড্ডা করো, বা তোমার বাড়িতে কোনো ভালো রান্না করলো সেটা তুমি খেলে, কিংবা তুমি নিজেকে আরো করে খাওয়ালে। এইটা কি হবে, তোমাকে নিজেকে আলাদা আলাদা ইন্সপিরেশন করবে, নিজেকে ইন্সপায়ার করবে যে নিজের থেকেই আরো ভালো থাকা যায়, এই এবং নিজের থেকেই সেই প্রিপারেশনটা নেওয়া যায়, সেই জায়গাটা কিন্তু ইন্সপায়ার করে তোমাকে। তাই রিওয়ার্ড ইউর সেলফ আর পানিশ ইউর সেলফ, এটা আপ টু ইউ, তোমাদের কাছে ব্যাপার হচ্ছে তোমরা কিভাবে এটাকে ইউটিলাইজ করবে। এবং খুবই ভালো এফেক্ট কিন্তু আমি তোমাকে বলে রাখলাম, এটা কিন্তু খুবই কাজ দেবে। অ্যাকসেপ্ট দ্য ফেলিওর অ্যান্ড চ্যালেঞ্জ দ্য প্রবলেম। রুল নাম্বার 11 সব থেকে ভাইটাল। প্রত্যেকটা মানুষ জীবনে ফেলিওর হয়,
খুবই কম মানুষ আছে যারা জীবনে ফেলিওর না হয়ে সাকসেস পেয়েছে। তা তুমি যখন ফেলিওর হচ্ছ তাহলে তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে, আমাকে কিন্তু এটা অ্যাকসেপ্ট করতে হবে, কারণ তোমার ফেলিওরটাই কিন্তু তোমার এক্সপিরিয়েন্স গ্যাদার করছে। তুমি আজকে যে জায়গায় ফেলিওর হচ্ছে সেটাই এক্সপিরিয়েন্স গ্যাদার করেই কিন্তু তোমাকে সাকসেসটা দিচ্ছে। তোমাকে ফেলিওর হতেই হবে। তুমি যদি ফেলিওর যদি না হও তাহলে তুমি সাকসেস পাবে না। খুব কম ছেলে মেয়ে আছে যারা প্রথমবারেই অ্যাচিভমেন্ট পায়। ম্যাক্সিমাম ছেলে মেয়ে, তুমি দেখবে 90% মানুষ কিন্তু লাইফে ফেলিওর হয়, তারপর কিন্তু তারা অ্যাচিভ করে। তুমি যে কোনো মানুষ দেখো, তুমি উসেন বোল্ট দেখো, তুমি মাইকেল ফেলপস দেখো, ঠিক আছে, তুমি এলন মার্কস বলো, প্রত্যেকটা মানুষ কিন্তু লাইফে প্রথমে ব্যর্থ হয়েছে। সেই এক্সপিরিয়েন্সকে গ্যাদার করার পর কিন্তু তারা কিন্তু অ্যাচিভমেন্ট করতে পেরেছে, আজকে তারা যে জায়গাটা আছে। তাই সবচেয়ে মনে রাখতে হবে তোমাকে কিন্তু ফেলিওরটা অ্যাকসেপ্ট করতে হবে। যখন ফেলিওরটা অ্যাকসেপ্ট করলে সেটাকে অ্যানালাইসিস করে নাও। যখনই অ্যানালাইসিস করলে তুমি প্রবলেমটাকে চ্যালেঞ্জ করো যে না এবার আমি এটা করতে পারি। কারণ যখন তুমি সমস্যাগুলো চ্যালেঞ্জ করবে দেখবে সমস্যাগুলো অটোমেটিক সমাধান হয়ে যাচ্ছে। এটা কিন্তু তোমাকে বলে গেলাম, কারণ কেউ তোমাকে এই জিনিসটা বলবে না। এই টোটাল কাউন্সিলিং জিনিসটা কিন্তু এই প্রসেসেই চলছে। তোমাকে ফেলিওরটাকে অ্যাকসেপ্ট করতে হবে, সেটাকে অ্যানালাইসিস করতে হবে, করে তোমাকে জাম্প মারতে হবে সেই প্রবলেমে যে না আমি এটা সমাধান করতে পারি। অর্থাৎ এই জায়গাগুলোকে তোমাকে সেই দিকটাকে রেখেই কিন্তু সমাধান করতে পারবে। তাহলে কিন্তু প্রবলেমটাকে অ্যাকসেপ্ট করতে হবে। এটা কিন্তু ভাইটাল জিনিস। নাম্বার 12, ডোন্ট আন্ডারস্টিমেট ইয়োরসেলফ। কখনোই নিজেকে আন্ডারস্টিমেট করবে না, কখনোই করবে না। কে ম্যাথে ভালো, কে ইংলিশে ভালো, আমি সাধারণ মানের স্টুডেন্ট, আমি এই পারি না, আমি ওই পারি, এটা কখনোই ভাবতে হবে না। আমার নিজের ক্ষেত্রে বলছি, আমি একজন 3rd ডিভিশনের স্টুডেন্ট ছিলাম এইচএসে, বাট কখনো নিজেকে কিন্তু আন্ডারস্টিমেট করিনি। আমি যে কোচিং সেন্টারে পড়তাম, যে স্যারের কাছে, সেখানে যথারীতি তাদেরকে কম্পিটিশান দিতাম যে না আমিও পারি, আমিও আমার দ্বারা সম্ভব আছে। আমি কিন্তু এইভাবেই নিজেকে কখনো পরিস্থিতি নিচে কখনো আন্ডারস্টিমেট করিনি নিজেকে। এই জায়গাটা কিন্তু বলে রাখলাম, কখনোই কারোর সাথে নিজেকে কম্পেয়ার করতে যাবে না, কখনোই নিজেকে একটা জায়গায় দাঁড় করিয়ে ভাববে না যে ও আমার থেকে বেটার, ও আমার থেকে বেটার। তোমার মাথায় রাখতে হবে একটাই, যে ওরা যদি পরিশ্রম করে আমি তার 4 গুণ পরিশ্রম করবো, 5 গুণ পরিশ্রম করবো, কিন্তু আমি ওদের থেকে বেটার পেয়েও দেখাতে পারি। ভরি ভরি উদাহরণ আছে যারা 3rd ডিভিশনের স্টুডেন্ট হয়েও কিন্তু অফিসে একটা ভালো র্যাঙ্কে জব করছে, প্রত্যেকটা গভর্নমেন্ট জবের একটা ভালো ভালো র্যাঙ্কে আছে। তার কারণ এডুকেশন, তোমার স্কুলের যে এডুকেশন, এটা কোনোদিন ম্যাটার করে না। এখানে ম্যাটার করে কমপ্লিট পরীক্ষার জন্য তুমি কিভাবে পরিশ্রম করেছো, সেটাকে কিভাবে তুমি ইউজ করে অ্যাপ্লাই করতে পেরেছো তোমার চাকরির ক্ষেত্রে, পরীক্ষার সেন্টারে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই কখনো আন্ডারস্টিমেট করবে না, এটা কিন্তু ভাইটাল জিনিস মাথায় রাখতে হবে। যদি তুমি নিজেকে আন্ডারস্টিমেট করো তাহলে তোমার মধ্যে একটা টেন্ডেন্সি আসবে, কি গিভ আপ টেন্ডেন্সি চলে আসবে, যেটা খুবই বাজে। কখনোই চিন্তা করবে না, আন্ডারস্টিমেট করবে না, যা আছে আমি প্রস্তুতি নিয়ে যাবো, আমি চেষ্টা করে যাবো, হলো না হলো, প্রবলেমটাকে অ্যাকসেপ্ট করবো, ফেলিওরটাকে অ্যাকসেপ্ট করবো, করে আমি আবার সেটাকে সলিউশন করবো। এইভাবেই এগোবে কিন্তু, তাহলে কিন্তু তুমি একটা জায়গায় অ্যাচিভ করতে পারবে। কারণ আমার নিজের ক্ষেত্রে আমি কিন্তু দেখেছি, আমি সেই জায়গা থেকেই এসেছি বলেই কিন্তু আজকে তোমাদেরকে এতগুলো কথা বলতে পারছি। এই জিনিসটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। নাম্বার 13, থিঙ্ক লাইক উইনার। উইনারের মতো চিন্তা করতে হবে, কখনোই ফেলিয়ারের মতো চিন্তা করা যাবে না। ফেলিয়ার তোমাকে এক্সপিরিয়েন্স দেবে, কিন্তু উইনার তোমাকে সাকসেসের দাঁড় করে নিয়ে যাবে। কারণ তোমাকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে, তোমাকে রিস্ক নেওয়ার ক্ষমতা দেবে, যে না এটা রিস্ক নিয়ে দেখা যায় কী হয়। উইনারের মতো চিন্তা করতে, একটা উইনার সবসময় চিন্তা মাঠে যখন নামে সে জেতার চিন্তা করে, সে কখনো হারার চিন্তা করে নামে না। আমার মাইন্ডে যদি আন্ডারস্টিমেট থাকে, আমি যদি নিজেকে আন্ডারস্টিমেট ভাবি যে না ও বেটার, তাহলে কিন্তু আমি কিন্তু পারবো না। কারণ যখনই তুমি দেখবে 100 মিটার রেসে যখন নামা হয়, উসেন বোল্ট সেখানে বেস্ট, সবাই জানে। আর এই জানে বলেই কিন্তু সবার মাইন্ডে একটা জিনিস থাকে কি, যে আমি উসেন বোল্টের থেকে অতটা ভালো পারবো না, আমাকে 2nd বা 3rd নিয়ে থাকতে হবে। তার কারণ এইটা কিন্তু মাইন্ড গেমের উপর চলে। এই মাইন্ড গেমটাকে তোমাকে কিন্তু জিততে হবে। কারণ তুমি যদি থিঙ্ক লাইক উইনারের মতো চিন্তা করো, তাহলে কিন্তু তোমার প্রস্তুতি দেবে, খিদে বাড়াবে। আর যখন প্রস্তুতিটা খিদে বাড়াবে, তখন তোমাকে দেখবে ওই প্রস্তুতি নিতেও সাহায্য করবে। এটা কিন্তু খুবই ভাইটাল একটা জায়গা থাকে, যে জায়গাটা থেকে মানুষ কিন্তু চিন্তা করতে পারে না। তোমাকে চিন্তাটা করতে হবে যে থিঙ্ক লাইক উইনার, আমি একজন উইনার, আমাকে উইনার হতে হবে, আমাকে তার জন্য যা আছে তাই করতে হবে, আমি তাই করবো, আমি এটা করবো, আমি সিলেবাসটা কমপ্লিট করবো। আমি তোমার 24 ঘন্টা সাবস্ক্রিপশনের মাইন্ডে কিন্তু সেই জায়গাটা তোমাকে তৈরি করে দেবে যে না তোমাকে এটা করতে হবে। অর্থাৎ থিঙ্ক লাইক উইনারের মতো করতে হবে। রুল নাম্বার 14, ভিজুয়ালেশন অফ সাকসেস। সাকসেসটাকে ভিজুয়ালেশন করতে হবে। তার কারণ তুমি উইনারের মতো যখন থিঙ্কিং করবে, তোমার মাইন্ডে কিন্তু চলে আসবে তুমি সাকসেসটা কীভাবে পাচ্ছ, ভিজুয়ালাইজ করতে হবে। যখনই ভিজুয়ালাইজ করবে, তোমার ভিতরে কিন্তু খিদেটা প্রচুর বাড়াবে, যে না আমাকে এটা শেষ করতে হবে, আমাকে এটা পড়তে হবে, আমাকে ওটা পড়তে হবে, আমাকে ওই কাজটা করতে হবে, ম্যাথটা এই জায়গাটা ওই ম্যাথটাকে কমপ্লিট করতে হবে। যখন তুমি এই জিনিসটা যখন তোমার তৈরি হতে শুরু করবে না, তখন তুমি নিজেই বুঝতে পারবে না যে 3 মাস বা 4 মাস পরে তোমার প্রস্তুতিটা কোন জায়গাটা নিয়ে চলে গেছে। এটা কিন্তু বারে বারে মাথায় রাখতে হবে। সাকসেসটা কিন্তু এত সহজে আসে না। সাকসেসে আসার জন্য প্রত্যেকটা ধাপ আছে। আমি যে ধাপগুলো বললাম
বললাম এই প্রত্যেকটা ধাপ কিন্তু কেউ কোনোদিন তোমাকে বলবে না। এই ধাপগুলোকে তোমাকে পরপর কভার করতে হবে, সাকসেসটাকে ভিজুয়ালাইজেশন করতে হবে, ভিজুয়ালাইজেশন করার পর সেই সাকসেসটাকে কিন্তু তোমাকে নিয়ে যাবে তোমার সেই অ্যাচিভমেন্টের জায়গায়, সেই সাকসেসের জায়গায়। অতএব এইটা কিন্তু খুবই ভাইটাল, তোমাকে খিদে বাড়াবে, তখনই কিন্তু মনে হবে যে সিলেবাসটাকে আমার ইমিডিয়েট কমপ্লিট করতে হবে, কমপ্লিট না করলে আমি অ্যাচিভমেন্ট করতে পারবো না। অতএব সাকসেসটাকে সবসময় ভিজুয়ালাইজ করতে হবে। আমার ক্ষেত্রেও আমি কিন্তু ভিজুয়ালাইজ করেছি অনেকবার, তার ফলে কিন্তু আমি 3খানা চাকরি পেয়েছিলাম। এটা কিন্তু মাথায় রাখার খুবই দরকার যে সাকসেসটাকে ভিজুয়ালাইজ করারও ক্ষমতা রাখতে হবে। ভিজুয়ালাইজ করলেই তবে কিন্তু তোমার সাকসেসকে খিদে বাড়বে। এটা কিন্তু ভাইটাল ইম্পর্টেন্ট। রুল নাম্বার 15 এবং সব থেকে লাস্ট, যে জিনিসটা ছাড়া তুমি সাকসেস পাবে না, যে জায়গাটা না থাকলে তুমি কখনোই চাকরির ক্ষেত্রে তুমি এগোতে পারবে না। রুল নাম্বার 15 হচ্ছে কি আছে, বিলিভ ইন ইউর সেলফ, পজিটিভ অ্যাটিটিউড অ্যান্ড রিমেন কুল টিল দ্য সাকসেস কাম। কারণ তুমি যদি নিজের মধ্যে বিলিভ না আসো, যদি নিজের মধ্যে বিশ্বাসটা না আসে, আত্মবিশ্বাসটা না আসে, তাহলে তুমি সাকসেস পাবে কি করে? তোমার প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু তোমাকে নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখতে হবে যে না, এটা আমার দ্বারা সম্ভব, আমি পারি। কখনোই কম্পেয়ার করতে করাই যাবে না, কিন্তু এই জিনিসটা রাখতে হবে। পজিটিভ অ্যাটিটিউড কি জন্য? প্রত্যেকটা মুহূর্তে তুমি যদি একটা সাকসেস প্রস্তুতি নাও, তোমাকে পজিটিভ অ্যাটিটিউড রাখতে হবে, একটা সবসময় স্মার্টনেস রাখতে হবে, অ্যাটিটিউড থাকতে হবে। তুমি যদি চুপচাপ করে থাকো, তুমি কুঁজো হয়ে থাকো, তোমার যদি কথাবার্তার মধ্যে সেই দৃঢ়তা না থাকে, তাহলে কিন্তু পজিটিভ অ্যাটিটিউড তোমার মধ্যে আসবে না। সবসময় থিঙ্ক লাইক উইনারের মতো যখন অ্যাটিটিউড থাকে সেরকম রাখতে হবে যে হ্যাঁ, এটা আমার দ্বারা সম্ভব, আমি এটা করতে পারবো। অ্যাটিটিউড, ওভার কনফিডেন্স নয়, বাট অ্যাটিটিউড, এটা আমাদের রাখতে হবে। পজিটিভ অ্যাটিটিউড রাখতে হবে যে না, এটা আমি অ্যাপ্রোচটাই আমরা রাখতে হবে যে না, এই ছেলেটা কিন্তু এদের 10 জনের থেকে আলাদা। তুমি যখন 10 জনের কথা বলে বুঝতে পারবে যে না, এর কিন্তু জ্ঞানের যে নলেজটা আছে, এর অ্যাটিটিউড যেটা আছে, এ কিন্তু আমাদের থেকে আলাদা। এই থিঙ্ক লাইক অ্যাটিটিউডটা কিন্তু এখানে রাখতে হবে। এই জিনিসটা কিন্তু খুবই ভাইটাল, এটা কিন্তু মনে রাখতে হবে। আর রিমেন কুল কেন বলছি? কুল থাকতে হবে, সবসময় ঠান্ডা মাথায় রাখতে হবে। ইগো রাখলে চলবে না, ইগো রাখলে সাকসেস পাবে না। তুমি যদি ইগো রাখো, তোমার মধ্যে যদি ইগো থাকে, তাহলে কিন্তু সাকসেস তোমার কাছে আসবে না। সবসময় ঠান্ডা মাথায় থাকতে হবে। ধোনি যেমন মাস্টার মাইন্ডের কুল নিয়ে 2খানা বিশ্বকাপ দিয়েছে, তোমাকেও ধোনির মতো থাকতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। যতই যা হোক, যতই বিপদ হোক, যা হোক, বাড়িতে যে কোনো সমস্যা হোক, সবসময় মাথা রাখতে হবে কি, আমার টার্গেট একটাই, আমাকে গভর্নমেন্ট জব পেতে হবে, অর্থাৎ আমাকে কিন্তু সেইভাবেই এগোতে হবে। এই জিনিসটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ টোটাল যে 15 পয়েন্টগুলো তোমাকে আমি বললাম, এই 15 পয়েন্টগুলো খুবই ভাইটাল। এইগুলো যে লাইফে অ্যাপ্লাই করতে পারবে সে কিন্তু গ্যারান্টি দেবে সাকসেস পাবে। আর যে সাকসেস পাবে না, তাহলে এটা বুঝে যাবে তুমি পয়েন্টের কোথাও না কোথাও তুমি ব্রেক করেছো। এটা কিন্তু তোমাকে বলে রাখলাম। আর যারা আমাদের সাথে টেলিগ্রামে অনলাইনে যুক্ত চাও, তারা যুক্তে পারো। নিচে একটা ডিসক্রিপশন দেওয়া আছে, সেখানে ফ্রিতে যে তোমার মক টেস্ট নেওয়া আছে, ওই সময় পুলিশে যারা মক টেস্ট দিতে যাও, ফ্রিতে ক্লিক করলে PDF ফাইল পেয়ে যাবে, সেটাতে তোমরা 100 নম্বরের মক টেস্ট দিতে পারবো। আর যারা অনলাইন কোচিং চাও ফ্রিতে, আমার নিচের টেলিগ্রামে ওখানে লিঙ্ক পেয়ে যাবে, ওখানে জুড়তে পারো। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, যত খুশি করো। তাহলে যারা এই ভিডিওটা দেখছে তাদের যাতে হেল্প হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের খেয়াল রাখো আর পড়াশোনাটা করো। আর যে পয়েন্টগুলো বললাম, সে পয়েন্টগুলো অবশ্যই কিন্তু মাথায় রাখো। অল দ্য বেস্ট।